আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দখলকৃত পশ্চিম তীরে একটি অবৈধ ইসরায়েলি বসতির কাছে মঙ্গলবার গাড়ি চাপা ও ছুরিকাঘাতের ঘটনায় অন্তত এক অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং আরও ৩ জন ইহুদি গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বেথেলহেমের দক্ষিণে গুশ এজিয়ন জংশনের কাছে ওই হামলা চালানো ৩ ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে। তবে টাইমস অফ ইসরায়েল বলেছে এতে ২ হামলাকারী জড়িত ছিলেন এবং ঘটনাস্থলে ইসরায়েলি সেনাদের গুলিতে তারা নিহত হন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুরস্কের আনাদোলু জানিয়েছে, হামলাকারীরা ছুরি হাতে নিজেদের গাড়ি ইহুদি বসতির কাছে পথচারীদের ওপর তুলে দেন। তাদের একজন গাড়ি থেকে নেমে বসতি স্থাপনকারীদের ছুরিকাঘাত করেন। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী আশপাশের ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে সামরিক অবরোধ তৈরি করেছে। ইসরায়েলি আর্মি রেডিও বলেছে এটি একটি সমন্বিত ছুরি হামলা এবং গুলিবর্ষণের চেষ্টা। রেডিও আরও জানায়, সেনাবাহিনী পাশের ফিলিস্তিনি শহরগুলোতে সামরিক অবরোধ জারি করেছে। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী আহতদের একজন ৫৫ বছর বয়সী নারী, যিনি সম্ভবত ভুলবশত ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হয়েছেন। হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। সাধারণত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যোদ্ধারা এ ধরনের হামলা করে থাকেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনী এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১,০৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১০,৭০০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবে গভীর উদ্বেগ ও আপত্তি জানিয়েছে আরব জেনারেল কনফারেন্স। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানান, ১৩ নভেম্বর গৃহীত প্রস্তাবটি গাজা উপত্যকার বর্তমান ও ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি তৈরি করবে। প্যান আরব বুদ্ধিজীবী, রাজনীতিক, গবেষক ও সমাজকর্মীদের এই সংগঠন বলেছে, প্রস্তাবটি পুরোপুরি পশ্চিমা ও জায়নবাদী স্বার্থ সংশ্লিষ্ট এবং এখানে কোথাও ফিলিস্তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম এবং জাতীয় শক্তিগুলোর অবস্থানও এতে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, প্রস্তাবটি এমনভাবে তৈরি করা হয়েছে যেসব লক্ষ্য ২ বছরের সামরিক আগ্রাসনে অর্জিত হয়নি, যাতে দখলদার ইসরায়েলের সেসব লক্ষ্য পূরণ হয়। আরব জেনারেল কনফারেন্স আরও জানায়, প্রস্তাবে ফিলিস্তিনিদের মুক্তি, স্বাধীনতা, খাদ্য, ওষুধ, শিক্ষা, পুনর্গঠনের মতো মৌলিক অধিকারগুলোকে অগ্রাহ্য করা হয়েছে। বিবৃতিতে সতর্ক করা হয়, প্রস্তাবটি কার্যত গাজাকে আন্তর্জাতিক অভিভাবকত্বের অধীনে নিয়ে যাবে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। গাজায় আন্তর্জাতিক সামরিক বাহিনী মোতায়েনের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো নিরস্ত্র করার উদ্যোগকে তারা দখলদারিত্বের নতুন রূপ বলে আখ্যায়িত করেন। কনফারেন্স আরব ও আন্তর্জাতিক জনগণকে এই প্রস্তাবের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় এবং যারা প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে বা সমর্থন করেছে সেই রাষ্ট্রগুলোর প্রতি নিন্দা জানায়। জাতিসংঘের ভোটে এই প্রস্তাব গৃহীত হওয়ার পর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ভোটাভুটিতে ইরান, চীন ও রাশিয়া ৩ দেশই বিরত থাকে। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাব ফিলিস্তিনের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এবং গাজা উপত্যকার উপর বিদেশি নিয়ন্ত্রণকে বৈধতা দিতে চায়। তেহরান বলেছে, প্রস্তাবটি ফিলিস্তিনিদের বৈধ অধিকার, বিশেষ করে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের সরাসরি লঙ্ঘন। ইরানের বিবৃতিতে বলা হয়, প্রস্তাবটি গাজা সংকট সমাধানের বদলে নতুন ধরনের নিয়ন্ত্রণ ও অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা পুরো অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে। প্রস্তাবকে প্রতারণাপূর্ণ হিসেবে অভিহিত করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া প্রস্তাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে ফিলিস্তিনিদের অংশগ্রহণকে উপেক্ষা করা হয়েছে। চীন জানায়, যুক্তরাষ্ট্র প্রণীত প্রস্তাবে গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে অস্পষ্টতা রয়েছে এবং এটি ফিলিস্তিনিদের স্বশাসনের অধিকার ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের নীতিকে প্রতিফলিত করে না। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন এবং রাজনৈতিক দলগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা বিষয়ক পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছেন, এই প্রস্তাব আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক নতুন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা। প্রকাশিত বিবৃতিতে তারা সতর্ক করেন, প্রস্তাবিত কাঠামোর অধীনে গাজায় যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েনকে অভিভাবকত্ব এবং চাপিয়ে দেয়া প্রশাসন হিসেবে দেখেন ফিলিস্তিনিরা। এটি তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় হস্তক্ষেপ।
ফিলিস্তিনি পক্ষগুলোর অভিযোগ, প্রস্তাবটি গাজায় চলমান গণহত্যায় আন্তর্জাতিকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি করেছে এবং এর মাধ্যমে পশ্চিম তীর ও জেরুজালেমে দখলদারদের সন্ত্রাস, দখল সম্প্রসারণ ও আগ্রাসনকে উপেক্ষা করা হয়েছে। তারা আরও জানান, প্রস্তাবে যুদ্ধবিরতি ও দখলদার বাহিনীর প্রত্যাহারকে ইসরায়েলের শর্তের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যা পুনর্গঠন ও মানবিক সহায়তার ওপরও দখলদারদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এমন পরিস্থিতিতে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম ফিলিস্তিনিদের বৈধ অধিকার বলে তারা উল্লেখ করেন। ফিলিস্তিনি পক্ষগুলো মঙ্গলবার তাদের 8টি প্রধান অবস্থানের কথা তুলে ধরেছেন। প্রথম অবস্থান হল প্রত্যাবর্তনের অধিকার, আত্মনিয়ন্ত্রণ, দখল সমাপ্তি ও আল কুদসকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে তারা দৃঢ় থাকবেন। দ্বিতীয় অবস্থান হল অধিকার ক্ষুণ্ণকারী সব ব্যবস্থা প্রত্যাখ্যান করে তারা বলেছেন, আন্তর্জাতিক সুরক্ষা শুধু বেসামরিক মানুষকে রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তৃতীয় অবস্থান হল যে কোনো আন্তর্জাতিক বাহিনী অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে থাকবে এবং তাদেরকে ফিলিস্তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এতে দখলদারের কোনো ভূমিকা থাকবে না। চতুর্থ অবস্থান, ফিলিস্তিনি অস্ত্র দখলদারির বিরুদ্ধে বৈধ প্রতিরোধের উপায় হিসেবে বিবেচিত হবে। পঞ্চম অবস্থান, জাতিসংঘের সহযোগিতায় পুনর্গঠন অবশ্যই ফিলিস্তিনিদের নেতৃত্বে পরিচালিত হবে। ষষ্ঠ অবস্থান, গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য পণ্য সরবরাহ বন্ধ করে মানবিক বিপর্যয় সৃষ্টি করায় ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে। সপ্তম অবস্থান, তারা আরব ইসলামিক পরিকল্পনাকে সমর্থন করেন, বিশেষ করে গাজায় স্বাধীন জাতীয় প্রশাসন প্রতিষ্ঠা নিয়ে মিশরের প্রস্তাবই বেশি বাস্তবসম্মত। সর্বশেষ অবস্থান হল দখলদার ইসরায়েল যেন প্রস্তাবকে নিজেদের দায় এড়ানোর উপায় হিসেবে ব্যবহার করতে না পারে, এ বিষয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দায় নিতে হবে। ফিলিস্তিনি পক্ষগুলো ঘোষণা করেছে, যে কোনো আন্তর্জাতিক উদ্যোগ যা ফিলিস্তিনিদের জাতীয় ইচ্ছা, যুদ্ধের অবসান, দখলদারদের প্রত্যাহার ও পুনর্গঠনের নিশ্চয়তা নিশ্চিত করতে ব্যর্থ, তা অবৈধ ও অগ্রহণযোগ্য। তাদের মতে, দীর্ঘ লড়াই ও ত্যাগের পর ফিলিস্তিনিরা কোনোভাবেই তাদের জাতীয় ইস্যুকে মুছে দেওয়ার প্রচেষ্টা মেনে নেবেন না। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও সাপ্লাই চেইন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যাপক সহযোগিতা চুক্তি সম্পন্ন করেছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় মঙ্গলবার হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করে। হোয়াইট হাউস জানায়, সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে প্রায় 300টি আধুনিক ট্যাঙ্ক কিনবে। এতে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, প্রেসিডেন্ট সৌদি আরবের সঙ্গে প্রায় 300টি মার্কিন ট্যাঙ্ক কেনার চুক্তি নিশ্চিত করেছেন, যা সৌদি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মার্কিন কর্মসংস্থান রক্ষায় ভূমিকা রাখবে। ওয়াশিংটনকে সৌদি আরবের প্রধান কৌশলগত প্রতিরক্ষা অংশীদার হিসেবে ঘোষণা করে দুই দেশ ইউএস সৌদি স্ট্র্যাটেজিক ডিফেন্স এগ্রিমেন্ট এ সই করেছে। চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে দুই দেশের সহযোগিতা বাড়বে এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য সৌদি বাজার আরও উন্মুক্ত হবে। খবরে বলা হয়, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবকে উন্নত F-35 ফাইটার জেট বিক্রি করবে যুক্তরাষ্ট্র। তাছাড়া দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতার বিষয়ে যৌথ ঘোষণাপত্রে পৌঁছেছে, যা বহু দশকব্যাপী জ্বালানি অংশীদারিত্বের আইনি ভিত্তি গড়ে দেবে। চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলোই হবে সৌদি আরবের পছন্দের পারমাণবিক সহযোগী। তাছাড়া সরবরাহ চেইন স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্কে সই করেছে। এর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ খনিজের উৎস বৈচিত্র্যময় করা এবং খনিজের বিদেশ নির্ভরতা কমানো। দুই দেশ প্রযুক্তি খাতে AI সহযোগিতা নিয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর ফলে সৌদি আরব উন্নত মার্কিন AI সিস্টেমের প্রবেশাধিকার পাবে। জায়নিস্ট অর্গানাইজেশন অফ আমেরিকা জানিয়েছে, তারা সৌদি আরবকে উন্নত F-35 ফাইটার জেট বিক্রি করার মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধী। তারা সতর্ক করে বলেছেন, এই বিক্রি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করবে এবং মার্কিন আইন লঙ্ঘন করবে। সংস্থাটির প্রেসিডেন্ট মর্টন ক্লেইন বলেছেন, এই বিক্রি ইসরায়েলের গুণগত সামরিক দিক মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তায় গুরুতর ঝুঁকি তৈরি করবে। তিনি সতর্ক করেন, সৌদি আরবের চাহিদা অনুযায়ী 48টি F-35 ফাইটার জেটের সরবরাহ ইসরায়েলের বর্তমান ফ্লিটের চেয়ে বেশি। ক্লেইন সৌদি আরবকে একটি ইসলামী স্বৈরশাসন আখ্যায়িত করে বলেন, দেশটি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক রাখে না, ইসরায়েলি পণ্য বয়কট করে এবং ইসরায়েলিদের দেশে ভ্রমণ করতে দেয় না।
তিনি রিয়াদের সমালোচনা করে বলেন, সৌদি আরব ইসরায়েলের বৈধ ভূখণ্ডে একটি সন্ত্রাসী ফিলিস্তিনি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে, যা ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি। তিনি আরও বলেন, চীন ও ইরানের সঙ্গে সৌদি আরবের কৌশলগত সম্পর্ক এবং যৌথ সামরিক অনুশীলন মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি বৃদ্ধি করছে। এছাড়া সৌদি আরবের কাছে সরবরাহকৃত মার্কিন প্রযুক্তি পাকিস্তানের হাতে পড়তে পারে। পাকিস্তানকে তিনি পারমাণবিক চরমপন্থী মুসলিম রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।